সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি আব্দুল মোতালেব মিজান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞানের উপর একটি ক্লাস নেব, জীববিজ্ঞান প্রথম পত্রে। দেখো, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারটা আমরা পড়বো। আমরা কোষ বিভাজনের চ্যাপ্টারটা পড়বো এবং সেই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিওসিস। মিওসিস নিয়ে আজকে আমাদের টপিকটা হচ্ছে মিওসিস। আশা করি তোমরা সকলেই দেখতে পাচ্ছ। দেখো, আজকে আমরা পড়বো কোষ বিভাজন এবং কোষ বিভাজনের মিওসিস নিয়ে আমরা পড়বো। আচ্ছা, এখন মিওসিসের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করে নিব, তোমরা একটা অংশ একটু লিখে নিবা। দেখো, যে n equal to 2, c equal to 1, এই কথাটা একটু তোমরা একটু নিজেরা নোট করবা যে n equal to 2 আর c equal to কি 1। আচ্ছা, আশা করি সকলেই দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি বললাম, আমরা পড়বো মিওসিস। সেখানে আমরা প্রথমেই বললাম যে n equal to 2 আর একটা হচ্ছে c equal to 1। আচ্ছা, সেটা দিয়ে আমরা আসলে কি বুঝাচ্ছি? n দিয়ে যেটা আমরা বুঝাচ্ছি সেটা হচ্ছে আসলে নিউক্লিয়াস। nটা কি বুঝাচ্ছি? নিউক্লিয়াস। আর c এটা দিয়ে বোঝানো হচ্ছে ক্রোমোসোম। তাহলে আসলে প্রথমে যাই মিওসিসটা কি। তাহলে মিওসিস হচ্ছে এমন এক ধরনের কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার। তাহলে কি বললাম, এটা একটা কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোসোম একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস তাহলে বিভাজিত হবে দুইবার আর ক্রোমোসোম বিভাজিত হবে একবার। বিভাজিত হয়ে কি হবে? তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়ে মাতৃকোষে অর্ধেক ক্রোমোসোম, মাতৃকোষে যতগুলো ক্রোমোসোম থাকবে তার অর্ধেক ক্রোমোসোম নিয়ে কি করবে? অপত্য কোষ তৈরি করবে। কয়টা তৈরি করবে? 4টা অপত্য কোষ তৈরি করবে। যে কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোসোম একবার বিভাজিত হয়ে কয়টা অপত্য কোষ তৈরি করবে? 4টা অপত্য কোষ তৈরি করবে। এই 4টা অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হবে কি? মাতৃকোষের ক্রোমোসোমের অর্ধেক। আচ্ছা, তার মানে কি, ধরো যদি মাতৃকোষে 10টা ক্রোমোসোম থাকে, অপত্য প্রত্যেকটা কোষে, অপত্য কোষ যেটা হচ্ছে ডটার সেল, এটা আগেও তোমাদেরকে পড়িয়েছি, মানে অপত্য প্রত্যেকটা কোষে আমাদের ক্রোমোসোম সংখ্যা হয়ে যাবে তার অর্ধেক। মানে 10টা থেকে থাকলে, মাতৃকোষে 10টা থাকলে অপত্য কোষে হয়ে যাবে কয়টা? 5টা করে। তাহলে আমাদের সংজ্ঞাটা হচ্ছে নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোসোম একবার বিভাজিত হয়ে 4টা অপত্য কোষ তৈরি করবে। অপত্য কোষ তৈরি করবে কয়টা? 4টা। এবং প্রত্যেকটা অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। সেই কোষ বিভাজন কি বলা হয়? মিওসিস কোষ বিভাজন বা মায়োসিস কোষ বিভাজন। এখন দেখো, যেহেতু মায়োসিস কোষ বিভাজনে কি হচ্ছে, ক্রোমোসোম সংখ্যা, এখানে ক্রোমোসোম সংখ্যা কি হয়ে যাচ্ছে? অর্ধেকে আনিত হয়। সেই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন হয়েছে? আমরা কি বলেছিলাম যে অপত্য কোষের ক্রোমোসোম কি হয়ে যায়? মাতৃকোষের অর্ধেক হয়। সেই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজন হয়। তোমাদেরকে আমি একটু ছবি এঁকে দেখাই, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। তাহলে দেখো, দেখো আমরা যদি একটু ছবি আঁকি, ধরো এটা একটা মাতৃকোষ। এই মাতৃকোষে 4টা ক্রোমোসোম আছে। আমরা ধরে নিলাম যে এখানে 4টা ক্রোমোসোম আছে। এই 4টা ক্রোমোসোম থাকার পরে এটা একটু মুছে দিই। দেখো, এটা ক্লিয়ার হলে তোমরা বুঝে যাবো প্রসিডিউরটা। আশা করি বেসিকটা বোঝা যাবে। দেখো, এই মাতৃকোষে আমরা ধরে নিলাম ক্রোমোসোম আছে কয়টা? 4টা। যখন বিভাজিত হবে, নিউক্লিয়াসের প্রথমবার নিউক্লিয়াস বিভাজিত হলে এখানে 2টা কোষ তৈরি করবে এবং এই 4টা কোষে দেখো কি বিভাজিত হলো? নিউক্লিয়াস বিভাজিত হলো। বিভাজিত হয়ে কয়টা তৈরি হলো? 2টা। আচ্ছা, পরবর্তীতে নিউক্লিয়াস যখন আবার বিভাজিত হবে, এখান থেকে এই 2টা আর এটা থেকে আরো 2টা। আলটিমেট রেজাল্ট হবে 4টা। এখন দেখো, প্রথমে দেখো, আমি আশা করি পুরো ছবিটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা,
তাহলে মাতৃকোষে এই হলো মাতৃকোষে ক্রোমোজোম কয়টা? 4টা ক্রোমোজোম আছে। এখন প্রথম যখন নিউক্লিয়াসের বিভাজন হয়, শুধু নিউক্লিয়াসের বিভাজন হওয়ার ফলে কয়টা কোষ তৈরি হলো? 2টা কোষ তৈরি হলো, কিন্তু ক্রোমোজোম কি হয় না, কোনো বিভাজিত হয় না। ফলে এই 4টা থেকে এখানে চলে গেল 2টা, এখানে চলে গেল কয়টা? 2টা। আচ্ছা, এরপরে কি হয়? এই কোষটা আবার বিভাজিত হয়, এখান থেকে 2টা তৈরি হবে, এখান থেকে 2টা। আর এই কোষের ভিতরে যে ক্রোমোজোমটা আছে, এইবার ক্রোমোজোমটা কি হবে? বিভাজিত হবে। ফলে কি হবে? এটা যদি বিভাজিত হয়, ধরো এইটা, এই অংশটা বিভাজিত হয়ে গেল, তাহলে এটা থেকে কয়টা তৈরি হবে? এখান থেকে একটা তৈরি হবে, এখানে একটা তৈরি হবে, মানে প্রত্যেকটা থেকে 2টা। তাহলে এইখান থেকে আছে কয়টা? 2টা, হয়ে যাবে 4টা। এই 4টার মধ্যে এখানে যাবে 2টা, এখানে যাবে 2টা। একইভাবে এখানেও হবে। তাহলে দেখো আমরা কি বললাম, যে প্রথমে একটা মাতৃকোষ ছিল, এই মাতৃকোষের ক্রোমোজোম ছিল 4টা, এবং এই মাতৃকোষের ক্রোমোজোমে আমাদের কি হয়েছে? নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। নিউক্লিয়াসের বিভাজন হলো, নিউক্লিয়াসের বিভাজন হওয়ার ফলে কি হলো? 2টা নিউক্লিয়াস তৈরি হলো। আর কোনো ক্রোমোজোম বিভাজিত হয় নাই, প্রথমবার কি হয় নাই? কোনো ক্রোমোজোম বিভাজিত হয় নাই, যার ফলে কি হয়? এই 4টা ক্রোমোজোমের 2টো এই কোষে যায়, আর 2টো কি হয়? এই পাশে চলে আসে। দেখো ক্রোমোজোম কিন্তু প্রথমেই কি হয়ে যায়? প্রথমে এই প্রথম যেটা ধাপই কি হয়ে যায়? ক্রোমোজোম হ্রাস পেয়ে যায়। এই অংশটুকু যেটা, এই অংশটুকু হচ্ছে মিওসিস 1, এই অংশটুকে বলা হয় মিওসিস 1। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস একবার বিভাজিত হলো, ক্রোমোজোম বিভাজিত হয়নি, যার ফলে ক্রোমোজোম কি হয়ে গেছে? অর্ধেকে কমে গেল। এরপরে দেখো, পরে আবার নিউক্লিয়াস যখন বিভাজিত হলো, 2টো করে তৈরি হলো, এখান থেকে 2টো, টোটাল লাস্ট কয়টা অপত্য কোষ পেলাম? 4টি অপত্য কোষ। আমাদের টোটাল তৈরি হয়ে গেল 4টি অপত্য কোষ তৈরি হলো। আচ্ছা, আর এইখানে প্রত্যেকটার ক্ষেত্রে ক্রোমোজোম ভাগ হয়, ফলে 2টা থেকে এখানে 4টা হয়, 4টার মধ্যে এখানে 2টা চলে যায়, এখানে 2টা, এখান থেকে আবার 4টা হয়, এখানে 2টা, এখানে 2টা। এই টোটাল প্রসিডিউর হচ্ছে আমাদের মায়োসিস প্রসিডিউর। তাহলে এই প্রথম অংশটা হচ্ছে মিওসিস 1, আর এই পরের অংশটা হচ্ছে মিওসিস 2। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমরা কিন্তু বলেছিলাম যে n=2, তাহলে নিউক্লিয়াস কিন্তু 2বার বিভাজিত হয়েছে, আর ক্রোমোজোম বিভাজিত হয়েছে কয়বার? দেখো নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে 2বার। তোমরা শুনতে পাচ্ছ? কি বলো, শুনতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আচ্ছা দেখো আমাদের এখানে কি হচ্ছে, যে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে 2বার। কেন? এইখানে একবার বিভাজিত হলো, আর এই পাশে আরেকবার বিভাজিত হলো। এই টোটাল হচ্ছে নিউক্লিয়াস কয়বার বিভাজন? 2বার বিভাজন। আর ক্রোমোজোম একবার বিভাজিত, শুধু এই জায়গাটাতে। এখন তাহলে এই যে আমাদের টোটাল প্রসিডিউর যেটা মিওসিস প্রসিডিউর, মিওসিস প্রসিডিউরে 4টা অপত্য কোষ পাচ্ছি, এবং দেখো প্রত্যেকটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, এই যে এখানে ক্রোমোজোম কয়টা? 2টা, আর এখানে ক্রোমোজোম কয়টা? 4টা। তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে? মাতৃকোষের ক্রোমোজোমে অর্ধেক হয়ে গেছে। যেহেতু মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেকে হয়ে যায়, সেজন্যই এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন বা রিডাকশন ডিভিশন। তাহলে তোমাদের এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মিওসিসটা কি, এবং মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। আচ্ছা, আর আরেকটু একটু যদি আমরা দেখি, তাহলে আমরা আরেকটা অংশ কিন্তু বুঝে দিয়ে গিয়েছি, যে এই যে মিওসিস, এই মিওসিসকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিওসিস 1, আর একটা হচ্ছে মিওসিস 2। তাহলে মিওসিসকে কয়টা ভাগে ভাগ করা যাবে? মিওসিস 1, মিওসিস 2। আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে এই যে মিওসিস 1, এই মিওসিস 1টাই কিন্তু কি? হ্রাসমূলক বিভাজন। দেখো মিওসিস 1এই আসলে কি হয়ে যায়? ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, সেজন্য এটা হচ্ছে হ্রাসমূলক। আর দেখো মিওসিস 2 এ কিন্তু কি হয় না, ক্রোমোজোম সংখ্যা যা ছিল তাই থাকে, সেজন্য এটা আসলে কি? এটা হচ্ছে সমীকরণিক বিভাজন। তাহলে এই হচ্ছে আমাদের মিওসিস সম্পর্কিত। আচ্ছা, যদি না বুঝে থাকো আমাকে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো যে স্যার এই অংশটা বুঝিনি, ঠিক আছে? যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে দিয়ে দিলে ওগুলা আমি পড়ে তোমাদেরকে পরবর্তী ক্লাসে আবার ফিডব্যাক দিতে পারবো। তাহলে আমরা অন্তত বুঝতে পারলাম যে মাতৃকোষে 4টা ক্রোমোজোম থেকে অপত্য কোষে, মাতৃকোষে ধরে নিয়েছি 4টা ক্রোমোজোম আছে, তা অপত্য কোষ কয়টা তৈরি হলো? 4টা। প্রত্যেকটাতে কি হয়ে যাবে তাহলে? অর্ধেক, মানে 2টা করে তৈরি হবে। যদি মাতৃকোষে 10টা থাকতো হতো 5টা। আচ্ছা, তাহলে ক্রোমোজোম সংখ্যা যেহেতু হ্রাস পায়, সেই জন্যই এটা হচ্ছে আমাদের হ্রাসমূলক বিভাজন। এখন আমরা একটু তার শ্রেণীবিন্যাসে যাই। দেখো আমরা বললাম যে এই যে মিওসিস, এই মিওসিসের ভাগ হচ্ছে 2টা, মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2।
এখন দেখো এই যে মিওসিস ওয়ান, এই মিওসিস ওয়ানের মধ্যে আবার কতগুলো ভাগ আছে, আমরা যেটা করবো সেটা হচ্ছে মিওসিস ওয়ান। এই মিওসিস ওয়ানের মধ্যে আবার কি কি ডিভিশনগুলো আছে, এটা ভাগ হচ্ছে কি প্রোফেজ ওয়ান, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, আর একটা হচ্ছে টেলোফেজ ওয়ান। তাহলে মিওসিস যেহেতু এই মিওসিসের ভাগ দুইটা, মিওসিস ওয়ান আর একটা হচ্ছে মিওসিস টু। আর মিওসিস ওয়ানের আবার প্রত্যেকটা ভাগ কি প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান আর একটা হচ্ছে টেলোফেজ ওয়ান। আচ্ছা এখন দেখো আমরা এখন চলে যাব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের প্রোফেজ ওয়ানটা আমরা দেখব। আমরা প্রথমে কি দেখবো, প্রোফেজ ওয়ানে চলে যাব। দেখো মিওসিস ওয়ানের মধ্যে আমরা কোনটাতে যাব, প্রোফেজ ওয়ান। এই যে প্রোফেজ ওয়ান, এই পর্যায়টা আসলে কি অত্যন্ত জটিল এবং তুলনামূলক অন্য অন্যগুলো থেকে কি থাকে, এটা বেশ দীর্ঘস্থায়ী থাকে, সেজন্য এটাকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা কি কি বললাম, আমরা বললাম মিওসিস ওয়ানের টোটাল মিওসিসটা হচ্ছে বেশ কয়েকটা ভাগে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মিওসিস ওয়ান আর একটা মিওসিস টু। টোটাল মিওসিসটা দুইটা ভাগে বিভক্ত, মিওসিস ওয়ান আর টু। আর মিওসিস ওয়ানের মধ্যে আবার এই চারটা ভাগ। এখন আমরা যেটা দেখবো সেটা কোনটা দেখবো, প্রোফেজ ওয়ান করবো। প্রোফেজ ওয়ানটা জটিল এবং দীর্ঘস্থায়ী, সেজন্য আমরা এটাকে আবার বেশ কয়েকটা কি করা হয়েছে, উপধাপে ভাগ করা হয়েছে। সেগুলা কি কি আমরা সেটা দেখবো। দেখো এক নম্বর হচ্ছে লেপ্টোটিন, লেপ্টোটিন। দুই হচ্ছে জাইগোটিন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর 5 নাম্বার হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে দেখো আমরা বললাম মিওসিসের দুইটা ভাগে বিভক্ত, মিওসিস ওয়ান, মিওসিস টু। এর মধ্যে আবার হচ্ছে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। আর প্রোফেজটাকে আবার বেশ কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। প্রোফেজ ওয়ানটাকে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর একটা হচ্ছে ডায়াকাইনেসিস। আমাদেরকে এই 5টা যে উপধাপ রয়েছে, এই 5টা উপধাপ আমাদেরকে খুব ভালো করে করতে হবে। এই 5টা উপধাপ যেটা দেখো, আশা করি সবাই শুনতে পাচ্ছ। এই 5টা উপধাপের ছবি সহ আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। এই লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর একটা ডায়াকাইনেসিস। এখন দেখো আমরা প্রথমে চলে যাব লেপ্টোটিন, এই অংশটাতে আমরা যাব। তাহলে এই 5টা একটু মুছে দিই। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে লেপ্টোটিন। 1 নম্বরে আমরা দিয়ে লিখি লেপ্টো। দেখো এটা কিন্তু একটা উপধাপ, এটা হচ্ছে প্রোফেজ ওয়ানের আরো ধাপ, যেটা মানে আমাদের তো ধাপগুলোকে আরো ভাগ করেছি, সেজন্য এটা হবে উপধাপ। তাহলে প্রথম যে উপধাপটা কি, সেটা হচ্ছে লেপ্টোটিন। আচ্ছা দেখো, হ্যাঁ তোমরা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রথম যে উপধাপটা দেখো, যেহেতু এটা প্রোফেজ ওয়ানের প্রথম, তাহলে কি হবে, জল বিয়োজন শুরু হবে। আচ্ছা তাহলে প্রথমে কি হলো দেখো, যেহেতু প্রোফেজ ওয়ান, এটা আমাদের একটা ছবি আমি একটু আঁকি। কোথাও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টসে দিয়ে দিবে যে স্যার এই জিনিসটা আরেকবার দেখান বা কিছু। দেখো তারপরে আমাদেরকে ছবি আঁকা অবশ্যই ভালো করে শিখতে হবে। দেখো এই হচ্ছে আমাদের লেপ্টোটিনের ছবি। এই যে লেপ্টোটিন, আগে ছবিটা এঁকে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ছবির ক্ষেত্রে দেখো, প্রথমে বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের এখানে থাকবে কি কোষ প্রাচীর। এই অংশটা কি, এটা হচ্ছে কোষ প্রাচীর। তার ঠিক নিচে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কোষ ঝিল্লি। আচ্ছা আর এটা কি, এটা হবে নিউক্লিয়ার মেমব্রেন, যেটা নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন।
আচ্ছা, এখন দেখো এই যে গোল অংশটা, এই গোল অংশটা কি? এই গোল অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আচ্ছা, আর এটা তো ক্রোমোজোম। আর এখানে কতগুলো দেখো গুটির মতো অংশ দেখা যায়, এটা আমি বলবো এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। এটা একটু ভালো করে নোট করো, হ্যাঁ। এটা তাহলে এই টোটাল ছবি যেটা, এটা হচ্ছে আমাদের কিসের ছবি? এটা হচ্ছে লেপ্টোটিনের ছবি, লেপ্টোটিন। আচ্ছা, দেখো প্রোফেজ 1 এ গতদিন তো আমি তোমাদেরকে পড়িয়েছি, তোমাদেরকে মাইটোসিসটা পড়ানো হয়েছে। দেখো এটা তো প্রোফেজ 1 এ একদম প্রথম উপধাপটা। তাহলে এই লেপ্টোটিনে কি হবে? এখানেও কি হবে? ফার্স্টেই ক্রোমোসোম থেকে জল বিয়োজন শুরু হবে। তাহলে এখানে কি হবে? জল বিয়োজন, মানে পানি হ্রাস পেতে থাকবে। যদি জল বিয়োজন হয়, ক্রোমোসোমের ডিহাইড্রেশন হতে থাকে, তাহলে সে কি হবে? সংকুচিত হয়ে যাবে। সে কি হবে? সংকুচিত। ক্রোমোসোমগুলো ক্রমান্বয়ে কি হবে? সংকুচিত হতে থাকবে। আর সংকুচিত হলে কি হবে? সে খাটো হবে। খাটো হয়ে কি হবে? মোটা হয়ে যাবে। তাহলে প্রথমে কি হবে? দেখো লেপ্টোটিন ধাপে, লেপ্টোটিনে কি হবে? এই যে লেপ্টোটিন ধাপে ফার্স্টে ক্রোমোসোম থেকে জল বিয়োজন শুরু হবে। তাহলে ক্রোমোসোমে জল বিয়োজন হলো। আর জল বিয়োজন হলে কি হবে? সে সংকুচিত হবে। সংকুচিত হয়ে কি হয়ে যাবে? সে খাটো হয়ে যাবে। খাটো হয়ে কি হবে? মোটা হবে। আর যখন মোটা হবে তখন তাকে আমরা কি করতে পারবো? তাকে অধিকতর কি হবে? সে দৃষ্টিগোচর হবে। তাকে তখন আমরা আলোকনিরীক্ষণ যন্ত্রে দেখতে পাবো। তাহলে প্রথম কথা বলেছি, ক্রোমোসোম থেকে জল বিয়োজন শুরু হয়। আচ্ছা, জল বিয়োজন হলো, ফলে সংকুচিত হয়ে হয়ে খাটো মোটা হবে, আলোকনিরীক্ষণ যন্ত্রে দেখতে পাবো। সেকেন্ড কথা। এরপরে যেটা আমরা কি বললাম, এই যে ক্রোমোসোম, দেখো এই যে ক্রোমোসোমগুলো, এই ক্রোমোসোমগুলোতে কি দেখা যাচ্ছে? এই যে গুটির মতো কতগুলো অংশ দেখা যায়। এই গুটির মতো অংশগুলোকে কি বলা হয়? ক্রোমোমিয়ার বলা হয়। তাহলে প্রশ্ন যদি বলে যে ক্রোমোমিয়ার দেখা যায় কোন ধাপে, আসলে ক্রোমোমিয়ার দেখা যাবে আমাদের কোথায়? ক্রোমোমিয়ার দেখা যায় মায়োসিসে। আমরা কিন্তু মাইটোসিস ডিভিশন যখন করেছিলাম তখন কোনো ক্রোমোমিয়ার দেখি নাই। এটা আমরা কোথায় দেখতে পারবো? মায়োসিস বা মিওসিস ডিভিশনে। তাহলে এই ক্রোমোসোমে গুটির মতো কি দেখা যায়? ক্রোমোমিয়ার দেখা যায়। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল লেপ্টোটিন। তোমরা যখন লিখবে এগুলোকে পয়েন্টস আকারে দিবে, হ্যাঁ। আর ছবিটা মাঝে দিতে পারবে, মাঝে দিবে। আর লেবেলিংটা সবসময় কি করবে? একটা পাশে করবে। আচ্ছা, তাহলে জল বিয়োজন শুরু হলো, সংকুচিত হলো, খাটো মোটা হলো, ফলে আলোকনিরীক্ষণ যন্ত্রে দেখা গেল। আর 3 নম্বর পয়েন্টস কি বললাম? ক্রোমোসোমে কি দেখা যায়? গুটির মতো ক্রোমোমিয়ার দেখা যায়। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের প্রথম স্টেপ, যেটা সেটা হচ্ছে লেপ্টোটিন। এর পরের যে ধাপ সেটাতে আমরা যাব। দেখো এখানে কিন্তু একটা একটু যদি লক্ষ্য করো, একটা বড় একটা ছোট, এদিকে একটা বড় একটা ছোট, বা ধরো এইভাবে এইভাবে আছে, মানে এলোমেলো ভাবে আছে। এবার আমরা চলে যাব কোথায়? লেপ্টোটিনের পরের স্টেপটা, সেটাতে কি? জাইগোটিন। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে জাইগোটিন। লেপ্টোটিন, জাইগোটিন। আচ্ছা, দেখো জাইগোটিনের ক্ষেত্রে কি হবে? ছবি তো আঁকতে হবে আমাদেরকে। প্রথমে আমি নিউক্লিয়াস আঁকলাম। দেখো দেখো ছবিটা দেখো। দেখো আশা করি দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখন চলে যাচ্ছি কোথায়? জাইগোটিনে। দেখো লেপ্টোটিন প্রথম শেষ, এরপর হচ্ছে জাইগোটিন। জাইগোটিনে কি হবে? এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম কি করবে? জোড়া সৃষ্টি করবে। হোমোলোগাস কি তৈরি করবে? জোড়া সৃষ্টি করবে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তৈরি করলো। দেখো এর আগে কিন্তু জোড়া তৈরি হয়নি। আমরা যদি একটু আগের ছবিটা আমরা চিন্তা করি, দেখো তখন কি অবস্থা ছিল? একটা বড় ক্রোমোজোম নিয়েছিলাম, তার পাশে একটা ছোট ছিল। এরপরে এদিকে দেখা গেল আরেকটা ক্রোমোজোম, এখানে আরেকটা ছিল। এরকম ভাবে এলোমেলো ভাবে আসলে এর আগেটা ছিল লেপ্টোটিনের ক্ষেত্রে। আর প্রত্যেকটার ক্ষেত্রে কি দেখা গিয়েছিল? ক্রোমোমিয়ার। এখন দেখো কি করলো? হোমোলোগাস ক্রোমোজোম কি করলো? জোড়া সৃষ্টি করলো। এখন হোমোলোগাস ক্রোমোজোমটা কি? হোমোলোগাস ক্রোমোজোমটা হচ্ছে কি? দেখো ডিপ্লয়েড জীবে কি হয়? আকার আকৃতি। ডিপ্লয়েড জীবে আকার আকৃতি, ক্রোমোমিয়ারের অবস্থান এবং সংখ্যা। ক্রোমোমিয়ারের অবস্থান এবং সংখ্যার দিক থেকে দুইটা ক্রোমোজোম কি হয়? একই রকম হয়। তখন এইগুলাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে আমাদের জাইগোটিনের প্রথম কথা তোমরা মনে রাখবা, জাইগোটিনে কি হবে? জোড়া তৈরি হবে। জাইগোটিন জোড়া তৈরি হয়। কার জোড়া তৈরি হবে? হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া তৈরি হবে।
আর হোমোলোগাস ক্রোমোজোমটা কি? হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড জীবে কি হবে আকার আকৃতি, দেখো আকার আকৃতি প্রায় একই রকম, এই আকার আকৃতিতে একই রকম, এবং এই যে ক্রোমোমিয়ারের অবস্থান এবং ক্রোমোমিয়ারের অবস্থান এবং সংখ্যার দিক থেকেও দুইটা ক্রোমোজোম কি রকম হবে একই রকম হবে, তখন ওই দুইটা ক্রোমোজোমকে আমরা কি বলবো হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই জাইগোটিনের প্রথম যে স্টেপটা কি তৈরি হবে যে হোমোলোগাস ক্রোমোজোম কি করে জোড়া সৃষ্টি করে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কি করলো দেখো আগে ছিল এলোমেলো ভাবে, এখন কি করলো তারা জোড়া তৈরি করলো, হোমোলোগাস ক্রোমোজোমে জোড়া সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। এই জোড়া সৃষ্টি যে করতেছে এই জোড়া সৃষ্টির প্রক্রিয়াটাকে কি বলা হবে সিন্যাপসিস বলা হয়। আর প্রত্যেকটা জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। দেখো এই যে একটা জোড়া তৈরি হয়েছে, এখানে কিন্তু আরেকটা জোড়া তৈরি হয়েছে, তাহলে এগুলোকে বলা হয় কি বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট দেখো একটু বুঝে নাও। তাহলে আমরা প্রথমেই বললাম জাইগোটিনে হোমোলোগাস ক্রোমোজোম কি করবে জোড়া সৃষ্টি করবে, যে আমাদের কি হবে হোমোলোগাস ক্রোমোজোম কি করলো জোড়া সৃষ্টি করলো। আচ্ছা, এই যে জোড়া সৃষ্টি করলো, এই জোড়া সৃষ্টি করার যে প্রক্রিয়াটা জোড়া সৃষ্টি হওয়াটাকে কি বলা হয়, জোড়া সৃষ্টি হওয়াটা হচ্ছে কি সিন্যাপসিস, এটাকে বলা হবে সিন্যাপসিস। আচ্ছা, আর প্রত্যেকটা ক্রোমোজোম যে জোড়া এই জোড়াগুলোকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে দেখো আমরা কি কি বললাম, আমরা বললাম হোমোলোগাস ক্রোমোজোম জোড়া তৈরি করলো, জোড়া সৃষ্টির প্রক্রিয়াটা হচ্ছে সিন্যাপসিস, এটার প্রক্রিয়াটা কি সিন্যাপসিস। আচ্ছা, আর প্রত্যেকটা জোড়কে আমরা কি বলবো বাইভ্যালেন্ট। তাহলে এটা একটা বাইভ্যালেন্ট, এটাও কি আরেকটা বাইভ্যালেন্ট। তার মানে তোমাকে মনে রাখতে হবে যদি ক্রোমোজোম কি থাকে 20টা থাকে, তাহলে বাইভ্যালেন্ট হবে কয়টা 10টা, তাই তো 20টা থাকলে বাইভ্যালেন্ট হয়ে যাবে কয়টা 10টা হবে, কারণ প্রত্যেকটা জোড়ই হচ্ছে কি এক একটা বাইভ্যালেন্ট। তাহলে আমাদের প্রথম ধাপ ছিল লেপ্টোটিন, এরপরে হচ্ছে কি জাইগোটিন। জাইগোটিনে কি করলো হোমোলোগাস ক্রোমোজোম জোড় তৈরি করলো, জোড় সৃষ্টির প্রক্রিয়ার নাম সিন্যাপসিস, প্রত্যেকটা জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট বলা হয়। আচ্ছা, এবার আমরা এর পরের ধাপটা চলে যাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা ধাপ আমাদের, সেটা হচ্ছে প্যাকাইটিন। দেখো এরপরে আমরা যাবো জাইগোটিনের পরে প্যাকাইটিন ধাপে। দেখো 3 নম্বর উপধাপ যেটা সেটা হচ্ছে প্যাকাইটিন। দেখো একটু ছবিটা আঁকি। ছবি আঁকা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে ততই তোমাদের ছবি আঁকা ভালো হবে। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, এই ধাপটা আমরা একটু আলাদা করে দিই, ধরো এটা আলাদা। আশা করি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, দেখো এই যে প্যাকাইটিন, এই প্যাকাইটিন ধাপটা কি হবে, দেখো প্যাকাইটিনে কি হচ্ছে আমাদের, দেখো এই পর্যায়ে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, দেখো এগুলো তো বাইভ্যালেন্ট, এই অংশটা কি এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা কি বাইভ্যালেন্ট, তাই তো এই বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম কি হচ্ছে এই সেন্ট্রোমিয়ার ব্যতীত, এই যে সেন্ট্রোমিয়ার ব্যতীত কি হচ্ছে অনুদৈর্ঘ্যে বিভক্ত হচ্ছে। ধরো এই জায়গাটায় আছে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা বাদ দিয়ে সে কি হবে এই অনুদৈর্ঘ্য বা লম্বালম্বি ভাবে কি হবে সে বিভক্ত হবে। যদি পাশে একটা ছবি দেখো, এর আগের ছবিটাতে কিন্তু ক্রোমোজোমগুলো এরকম ছিল, তাই তো এবার কি হলো সে লম্বালম্বি বিভক্ত, লম্বালম্বি বিভক্ত হওয়ার ফলে কি হয়ে গেছে দেখো এরকম একটা কন্ডিশন তার তৈরি হয়ে গেছে, তাই তো সেন্ট্রোমিয়ার কিন্তু ভাগ হয়নি, সেন্ট্রোমিয়ার কি হয়নি কোনো ভাগ হয়নি। আগে ধরো ক্রোমোজোমটা এরকম ছিল, যখন ভাগ হয়ে গেল লম্বালম্বি ভাবে বিয়োগ করলো কোনটা ব্যতীত সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত যখন বিয়োগ করলো তখন তার অবস্থা এরকম হলো। তাহলে
এই প্যাকাইটিনের প্রথমেই কি হবে, বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম, এই যে বাইভ্যালেন্ট, এই বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, আবারও নোট করো যে এই সেন্ট্রোমিয়ার ব্যতীত কি হলো, লম্বালম্বি বিভক্ত হচ্ছে। বিভক্ত হওয়ার ফলে কি ঘটনাটা ঘটতেছে দেখো, প্রত্যেকটা বাইভ্যালেন্টে তখন কি হবে, প্রত্যেকটা বাইভ্যালেন্টে তখন, এটা তো বাইভ্যালেন্ট, তখন এই বাইভ্যালেন্টে তুমি সেন্ট্রোমিয়ার কয়টা পাবা, তখন সেন্ট্রোমিয়ার পাওয়া যায় দুইটা, এবং ক্রোমাটিড কয়টা পাবা, এই লম্বা একটা অংশ হচ্ছে এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড, তারপর এই পাশে একটা ক্রোমাটিড, এই হচ্ছে, তাই টোটাল আমরা প্রতিটা বাইভ্যালেন্টে কি দেখতে পাই, প্রত্যেকটা বাইভ্যালেন্টে আমরা দুইটি কি দেখতে পাই, সেন্ট্রোমিয়ার, দুইটা দেখতে পাই সেন্ট্রোমিয়ার, আর চারটা কি দেখতে পাই, চারটা দেখতে পাই ক্রোমাটিড দেখতে পাই, তাই তো। দেখো তাহলে এই স্টেপটা কি হয়, প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়। বিভক্ত হওয়ার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা বাইভ্যালেন্টের দুইটা সেন্ট্রোমিয়ার, যেহেতু সেন্ট্রোমিয়ার ভাগ হয় নাই সেজন্য আগে যে দুইটা ছিল সেই দুইটাই আছে, দুইটা সেন্ট্রোমিয়ার এবং চারটা কি হয়, ক্রোমাটিড তৈরি হয়। এই অবস্থাটাকে বলা হয় টেট্রা। তখন এই অবস্থাটাকে আমরা কি বলবো, এই অবস্থাটাকে বলা হয় টেট্রা। টেট্রা মানে কি, চার, তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় টেট্রা। তাহলে টেট্রার কন্ডিশন দেখা যাচ্ছে। তাহলে আমরা বলেছি সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজিত হলো, ফলে প্রত্যেকটা বাইভ্যালেন্টের দুইটা সেন্ট্রোমিয়ার এবং চারটা ক্রোমাটিড তৈরি হলো, আর এই কন্ডিশনের নাম হচ্ছে টেট্রা। আচ্ছা, এখন দেখো এই যে টেট্রার অবস্থা প্রাপ্ত হলো, এখন একই ক্রোমোজোমের ক্রোমাটিড, এটাকে আমি একদম কালো করে দিই, এটা একটা ক্রোমোজোম, তাই তো, এই ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড আছে, এই যে ব্ল্যাক যেটা, একই ক্রোমোজোমের ক্রোমাটিড, এইটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের ক্রোমাটিড, এই বিভিন্ন ক্রোমাটিড, এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর একই বাইভ্যালেন্টের দুইটা ভিন্ন ক্রোমোজোম, দেখো এই একটা সাদা কালার যেটা, আর এটা হচ্ছে ব্ল্যাক, এই যেটা, এটা কিন্তু দুইটা ভিন্ন ক্রোমোজোম, এই ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। দেখো কি কি বললাম, একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর যখন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড হবে তখন এটাকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা অবস্থা। এটা টেট্রার অবস্থা হলো, সিস্টার ক্রোমাটিড হচ্ছে এই ব্ল্যাক দুটো সিস্টার, আর এই দুটো হবে কি নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, এরপরে কি হবে, এই যে নন সিস্টার ক্রোমাটিড, এই নন সিস্টার ক্রোমাটিড কি করবে, তারা একই স্থান বরাবর ভাঙবে, ধরো একই জায়গা বরাবর ভাঙবে, ভেঙে কি করে একটার সাথে আরেকটা কি করে জোড়া লাগে। দেখো এইখানে একটা জোড়া লাগার জায়গা আছে, এখানে একটা জোড়া লেগেছে, হ্যাঁ, দুইটা নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভাঙে, ভেঙে কি করে একটার সাথে আরেকটা জোড়া লাগে। এই জোড়া লাগা স্তরটাকে বলা হয় কায়েজমা। এই স্তরটাকে কি বলা হয়, কায়েজমা। তোমাদের পরীক্ষায় কোশ্চেন করতে বলে যে কায়েজমা দশা দেখা যায় কোন ধাপে, তাহলে কায়েজমা আমরা দেখবো কোথায়, প্যাকাইটিনে। তাহলে আমরা কি বললাম, দুইটা নন সিস্টার ক্রোমাটিড একই জায়গা বরাবর ভাঙে, ভেঙে গিয়ে করে একটার সাথে একটা জোড়া লাগে, এই জোড়া যে স্থল, সেই স্থলটাকে বলা হয় কায়েজমা বলা হয়। আচ্ছা, এরপরে কি হয়, তারা একটা অংশ আরেকটা অংশ কি করে বিনিময় হয়, তাদের মধ্যে কি হয় এক্সচেঞ্জ হয়, একটার মধ্যে আরেকটার অংশে যে বিনিময় হয় সেটাকে বলা হয় আমাদের ক্রসিং ওভার। ওটাকে কি বলা হয়, ক্রসিং ওভার। ক্রসিং ওভার। তাহলে এই পর্যন্ত একটু দেখো, আমরা কি কি বললাম, আমরা দেখো প্যাকাইটিনটা একটু দেখো। প্রথমে বাইভ্যালেন্টের কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার ব্যতীত ভাগ হলো, ভাগ হওয়ার ফলে প্রত্যেকটা বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ছাড়া ভাগ হলো, ফলে দুইটা সেন্ট্রোমিয়ার আর চারটা কি তৈরি হচ্ছে, ক্রোমাটিড। ওই অবস্থাটাকে বলা হচ্ছে টেট্রা। আচ্ছা, একই ক্রোমোজোমের ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড, আর দুইটা নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে জোড়া লাগে, জোড়া স্থানটাকে কি বলা হয়, কায়েজমা। এর মধ্যে এরপরে তাদের মধ্যে কি অংশের বিনিময় হয়, ওইটাকে কি বলা হয়, ক্রসিং ওভার। তাহলে দেখো আমরা কিন্তু এ পর্যন্ত তিনটা অংশ করেছি। একটা হচ্ছে কি প্রোফেজ 1 এ প্রথমে বললাম কি লেপ্টোটিন, জাইগোটিন, এরপরটা হচ্ছে কি প্যাকাইটিন। এরপরে আরো দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমাদের কি ডায়াকাইনেসিস, আর একটা হচ্ছে কি আমাদের ডিপ্লোটিন, এরপর হবে ডায়াকাইনেসিস। এই দুটো আমি তোমাদেরকে ইনশাআল্লাহ পরের দিন পড়াবো। আমরা বাকিটা আমরা পরে পড়বো। তাহলে এই তিনটা তোমরা একটু ভালো করে পড়ো, যে আমরা তাহলে আজকে কি কি দেখলাম। আমরা দেখলাম প্রথমে যে মায়োসিস কাকে বলে, যে মায়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। তারপর আমরা দুটা ভাগ দেখেছিলাম, 1 এবং 2, আর 1 এর মধ্যেই আমরা কি করলাম, প্রোফেজ 1 এর উপর ভাগগুলো 5টা, তার মধ্যে 3টা করে ফেলছি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। তাহলে ছবি সহ তোমরা শিখো, ইনশাআল্লাহ পরের দিন তোমাদের সাথে আবার ক্লাস হবে।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।